উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্য সংঘাত বন্ধের আবারও সম্ভাব্য সময়সীমা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইরানে অভিযান শেষ করার ইচ্ছা রয়েছে তার। ভবিষ্যতে হামলা বন্ধের নিশ্চয়তা এবং ক্ষতিপূরণ দেয়া হলে যুদ্ধ বন্ধে আপত্তি নেই ইরানেরও। এর মাঝে ইরান জুড়ে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। অন্যদিকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইরান। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। এক মাসেরও বেশি সময় ধরে চলছে ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত। এই যুদ্ধ শেষ করতে মরিয়া হয়ে উঠেছে বিশ্বের বিভিন্ন দেশ, কিন্তু কবে নাগাদ এই সংঘাত শেষ হবে তার কোনো ধারণা না পাওয়া গেলেও যুদ্ধবন্ধের সময়সীমা নিয়ে মাঝে মাঝে বার্তা দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইরানের সামরিক অভিযান শেষ করা হবে। ইরানে যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে তা কাটিয়ে উঠে দেশটির পুনর্গঠনে 15 থেকে 20 বছর সময় লাগবে বলেও মন্তব্য করেন ট্রাম্প। আমরা ইরানে আক্রমণ গুটিয়ে আনছি। আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে এই অভিযান শেষ হবে বলে আশা করছি। ইরানের বিরুদ্ধে আমাদের সামরিক অভিযানের প্রধান লক্ষ্য ছিল দেশটিকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। সেই লক্ষ্য অর্জিত হয়েছে। আমরা তাদের অনেক পেছনে ঠেলে দিয়েছি। আমরা যা করেছি তা কাটিয়ে উঠে দেশটির পুনর্গঠনে 15 থেকে 20 বছর সময় লাগবে। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে ইরানের অবস্থান স্পষ্ট করলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি জানিয়েছেন, ইরান কোনো সাময়িক যুদ্ধবিরতি চায় না, বরং তারা এই যুদ্ধের স্থায়ী ও পূর্ণাঙ্গ সমাপ্তি চায়। এ সময় চলমান যুদ্ধের মধ্যে ওয়াশিংটনের পক্ষ থেকে সরাসরি বার্তা পাওয়ার কথাও নিশ্চিত করেন আরাকচি। তবে এটা আনুষ্ঠানিক আলোচনা নয় বলে দাবি করেছেন তিনি। এমন দাবির মধ্যে হামলা চালিয়ে যাচ্ছে দুই পক্ষ। ইরানের ইস্পাহান ও বোরুজেন শহরের সেফিদাস ইস্পাত কমপ্লেক্সে হামলা হয়েছে। এছাড়া লেবাননের বৈরুত ও দক্ষিণাঞ্চলীয় শহরে ইসরায়েলি হামলায় নারীসহ অনেক হতাহত হয়েছেন। পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। কুয়েতের বেসামরিক উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের আন্তর্জাতিক বিমানবন্দরটি ইরানি ড্রোন হামলার শিকার হয়েছে। ফলে জ্বালানি ট্যাঙ্কে ভয়াবহ আগুন ধরে গেছে। এছাড়া বাহরাইনেও একই ধরনের হামলা চালিয়েছে ইরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে তেহরান। এছাড়া যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে 23টি হামলার দাবি করেছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী। মনিরুজ্জামান বাবু, ৭১। ইরান যুদ্ধ বন্ধ এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে যৌথভাবে 5 দফা শান্তি প্রস্তাব ঘোষণা করেছে চীন ও পাকিস্তান। স্থানীয় সময় মঙ্গলবার বেজিংয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসা এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর মধ্যে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠক শেষে এই প্রস্তাব দেওয়া হয়। পাকিস্তানের পক্ষ থেকে যুদ্ধ বন্ধের জোরালো কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে এই বৈঠকে বসে দুই দেশ। পরে এক যৌথ বিবৃতিতে বলা হয়, সব পক্ষকে উত্তেজনা আর না বাড়ানো এবং দুর্ভোগে পড়া মানুষের জন্য মানবিক ত্রাণ পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি অবিলম্বে যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী সহ সকল আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করার দাবি করা হয়। ইরান যুদ্ধের 1 মাস পেরিয়ে গেছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যত দ্রুত ভেবেছিল জিততে পারবে এই যুদ্ধে বা ইরানকে দমিয়ে রাখতে পারবে, আসলে তার কিছুই ঘটেনি। বরং প্রতিটি পদক্ষেপে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতে ইরান স্পষ্ট করে দিয়েছে, কোনো চাপেই তারা পিছু হটবে না, বরং লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। আরও জানাচ্ছেন নাহিদা রিংথি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা আরও জোরালো হচ্ছে। সংঘাতের পরিধি পৌঁছে গেছে 2য় মাসে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই কঠোর বার্তা দিয়েছে ইরান। যে কোনো চাপই পিছু হটার প্রশ্নই আসে না, বরং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। সামরিক ও কৌশলগত দিক থেকে চাপ বাড়লেও নিজেদের অবস্থান থেকে এক চুলও সরছে না তেহরান। দেশটির শীর্ষ নেতারা বলছেন, জাতীয় স্বার্থ রক্ষায় যে কোনো মূল্য দিতে প্রস্তুত ইরান। ইরানি কর্মকর্তাদের দাবি, এই লড়াই শুধু ভূ রাজনৈতিক নয়, বরং সার্বভৌমত্ব রক্ষার প্রশ্ন। তারা মনে করেন, বিদেশি চাপের কাছে নতি স্বীকার করলে ভবিষ্যতে আরো বড় ধরনের হুমকির মুখে পড়তে হবে দেশটিকে। 1 মাস আগে যুদ্ধের শুরুতে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি ও সেনা অবস্থানকে হামলার লক্ষ্যবস্তু করেছিল ইরান। সময়ের সঙ্গে সঙ্গে জ্বালানি ক্ষেত্রের মতো বেসামরিক স্থাপনাও লক্ষ্যবস্তু হয়েছে।
যুদ্ধের পরিসরও বেড়েছে। সেটি এখন পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে ছড়িয়েছে। ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে রকেট হামলা বাড়িয়েছে। একই সঙ্গে ইয়েমেন থেকে ইরান সমর্থিত হুথিরাও প্রথমবারের মতো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র তাদের অবস্থানে অনড়। পাল্টাপাল্টি হুঁশিয়ারি আর সামরিক প্রস্তুতি বাড়তে থাকায় গোটা মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে অনিশ্চয়তা। এছাড়া ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোয় ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলও। পাশাপাশি লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর ব্যবহৃত অবকাঠামোতেও হামলা চালিয়েছে তারা। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি দীর্ঘমেয়াদী জ্বালানি বাজার, আঞ্চলিক নিরাপত্তা এবং বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। সব মিলে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসায় সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এখন দেখার বিষয়, সংঘাত কি আলোচনা টেবিলে ফিরবে নাকি আরও ভয়াবহ রূপ নেবে। নাহিদা রিন্থি, ৭১। সংযুক্ত আরব আমিরাতের ফুজায়রাতে একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে তথ্য নিশ্চিত করেছে গালফ নিউজ। এতে বলা হয়, একটি ড্রোন ফুজায়রাতে আসার পর এটিকে ভূপাতিত করা হয়। ওই সময় ড্রোনটির ধ্বংসাবশেষ আল রিফা এলাকার একটি খামারে গিয়ে পড়ে। এতে সেখানে কাজ করা অবস্থায় এক বাংলাদেশের মৃত্যু হয়। তবে তার নাম পরিচয় কিছুই জানায়নি আমিরাত কর্তৃপক্ষ। ঘটনাস্থলে জরুরি পরিষেবার কর্মীরা উদ্ধার কাজ করছে বলেও জানিয়েছে দেশটি। চীনের 3টি কন্টেইনার জাহাজ পারস্য উপসাগরের উত্তেজনাপূর্ণ হরমুজ প্রণালী পার হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে মঙ্গলবার এই খবর জানিয়েছে রয়টার্স। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক আগ্রাসন শুরু হওয়ার পর হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেয় তেহরান। ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের কোনো জাহাজ হরমুজ প্রণালী দিয়ে পার হতে দেয়া হবে না বলে জানায় ইরান। তবে চীন, ভারত ও পাকিস্তান সহ কয়েকটি বন্ধু প্রতিম দেশকে এই প্রণালী দিয়ে জাহাজ পারাপারে অনুমতি দেয় দেশটি। ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে শুরু হওয়া হামলার প্রভাব এখন ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে। উত্তর কোরিয়া থেকে পূর্ব এশিয়া, ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য, প্রতিটি অঞ্চলে বাড়ছে পারমাণবিক নিরাপত্তা নিয়ে নতুন করে হিসাব নিকাশ। তাহলে কি বিশ্ব ধীরে ধীরে এগোচ্ছে এমন এক যুগের দিকে যেখানে নিরাপত্তার একমাত্র ভাষা হবে পারমাণবিক শক্তি, নাকি এই পথই ডেকে আনছে আরো বড় কোনো বিপর্যয়? জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। ইরানের কাছে আছে 60% সমৃদ্ধ প্রায় 400 কেজি ইউরেনিয়াম, আর সামান্য সমৃদ্ধকরণের মাধ্যমে তৈরি করা সম্ভব 9টি পারমাণবিক বোমা। তার সাথে আছে 2500 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই পরিমাণ ক্ষেপণাস্ত্র পারস্য উপসাগরের আর কোনো দেশের কাছে নেই। বিশ্লেষকরা বলছেন, এই অস্ত্রই ইরানের টিকে থাকার নিশ্চয়তা। হামলার কারণে ইরানের পারমাণবিক কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বিশ্লেষকরা মনে করছেন, সাময়িক ক্ষতি হলেও সরকার টিকে থাকলে পারমাণবিক প্রয়োজনীয়তা আরও বাড়বে। ইরানের পরিস্থিতিকে সামনে রেখে উত্তর কোরিয়া এরই মধ্যে তাদের পারমাণবিক অস্ত্র ধরে রাখার সিদ্ধান্তকে সঠিক বলে দাবি করেছে। দেশটি স্পষ্ট বার্তা দিচ্ছে, পারমাণবিক শক্তি শেষ পর্যন্ত নিরাপত্তার গ্যারান্টি। মধ্যপ্রাচ্যেও একই ধরনের হিসাব নিকাশ শুরু হয়েছে। সৌদি আরব, তুরস্ক এবং মিশরের মতো দেশগুলো এখন নতুন করে নিজস্ব পারমাণবিক কর্মসূচি নিয়ে ভাবছে। পূর্ব এশিয়ায় পরিস্থিতি আরও সংবেদনশীল। দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক অস্ত্র তৈরির পক্ষে জনসমর্থন রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। একই সঙ্গে জাপানেও নিরাপত্তা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অতীতে পারমাণবিক হামলার শিকার হলেও বর্তমান বাস্তবতায় দেশটির ভেতরে নিজস্ব পারমাণবিক সক্ষমতা নিয়ে আলোচনা জোরদার হচ্ছে। ইউরোপও এই হিসাবের বাইরে নয়। রাশিয়ার হুমকি এবং যুক্তরাষ্ট্রের অনিশ্চিত নীতির কারণে ইউরোপীয় দেশগুলো নিজেদের নিরাপত্তা কাঠামো পুনর্বিবেচনা করছে। ফ্রান্স বা যুক্তরাজ্যের পারমাণবিক অস্ত্রের ওপর নির্ভরতা বাড়ানো হবে নাকি জার্মানি বা পোল্যান্ডের মতো দেশ নিজস্ব অস্ত্র তৈরি করবে, এই প্রশ্ন এখন সামনে চলে এসেছে। এদিকে ইরান আন্তর্জাতিক পরমাণু চুক্তি থেকে সরে দাঁড়াতে চায়। দেশটির রাজনৈতিক নেতারা বলছেন, চুক্তি আর কোনো সুরক্ষা দেয় না, বরং আন্তর্জাতিক চুক্তি সংস্থা IAEA এর পরিদর্শন হামলার পথ উন্মুক্ত করছে বলে মনে করছে তারা। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১। রাশিয়ার ক্রিমিয়ায় একটি
সামরিক বিমান বিধ্বস্ত হয়ে 29 জন নিহত হয়েছেন গতরাতে একটি পাহাড়ের সাথে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে বলে বুধবার নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়া জানায় স্থানীয় সময় রাতে ক্রিমিয়ান উপদ্বীপের উপর দিয়ে যাওয়ার সময় AN-26 সামরিক বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরে কৃষ্ণ সাগরের কাছে ক্রিমিয়ার একটি পাহাড়ের চূড়ায় বিমানটি বিধ্বস্ত হয়। বিমানে থাকা 6 জন ক্রু এবং 13 জন সাধারণ যাত্রী মারা গেছেন। বিমানটিতে ঠিক কতজন যাত্রী ছিল কিংবা কেউ বেঁচে গেছেন কিনা সেটি উল্লেখ করা হয়নি। যুক্তরাষ্ট্র কিউবা সম্পর্কের দ্বন্দ্ব কয়েক দশকের। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেওয়ার পর কিউবাকে তেল দেয়া বন্ধ করেছে কারাকাসের নতুন সরকার। তাই তো ভয়াবহ সংকটের মুখে পড়ে হাভানা। তবে কি কিউবা মাথা নত করবে মার্কিন প্রশাসনের কাছে? জানাচ্ছেন আরাফাত ইসলাম। কিউবা যুক্তরাষ্ট্র দুদেশের সম্পর্ক 6 দশকেরও বেশি সময় ধরে টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে। বর্তমানে সেই সম্পর্ক আবারও উত্তেজনার মুখে। এই দ্বন্দ্বের সূচনা 1959 সালে যখন ফিদেল ক্যাস্ট্রো নেতৃত্বাধীন বিপ্লবীরা যুক্তরাষ্ট্র সমর্থিত বাতিস্তা সরকারকে উৎখাত করে। এরপরই কিউবা সোভিয়েত ঘনিষ্ঠ হয়ে ওঠে, যা কোল্ড ওয়ারের সময় ওয়াশিংটনের জন্য বড় উদ্বেগ হয়ে দাঁড়ায়। 60-এর দশকের শুরুতেই সম্পর্ক ভেঙে পড়ে। কিউবা মার্কিন মালিকানাধীন সম্পদ জাতীয়করণ করলে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অবরোধ আরোপ করে। 1961 সালে দুদেশের কূটনৈতিক সম্পর্ক পুরোপুরি ছিন্ন হয়। একই বছর ঘরে ব্যর্থ বে অফ পিক্স ইনভেশন। সিআইএ সমর্থিত কিউবান নির্বাসিতদের চাল দ্রুত ব্যর্থ হয়, যা ফিদেল ক্যাস্ট্রোর অবস্থান আরও শক্তিশালী করে। এরপর 1962 সালে কিউবার ক্ষেপণাস্ত্র সংকট বিশ্বকে পারমাণবিক যুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে যায়। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট কিউবায় নৌ অবরোধ আরোপ করেন। পরে সমঝোতার মাধ্যমে সংকটের অবসান ঘটে। দীর্ঘ সময় পর সম্পর্কের বরফ গলতে শুরু করে বারাক ওবামার আমলে। 2014 সালে তিনি এবং রাউল ক্যাস্ট্রো কূটনৈতিক সম্পর্ক ঠিকঠাকের ঘোষণা দেন। তবে সেই অগ্রগতি স্থায়ী হয়নি। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে আগের অনেক নীতি বাতিল করেন এবং কিউবাকে আবার সন্ত্রাসের পৃষ্ঠপোষক তালিকায় অন্তর্ভুক্ত করেন। সম্প্রতি নিকোলাস মাদুরোর সঙ্গে সম্পর্ক ঘিরে যুক্তরাষ্ট্র কিউবায় ভেনেজুয়েলার তেল সরবরাহ বন্ধ করে দেয়। এতে দ্বীপ দেশটির জ্বালানি সংকট আরও তীব্র হয়েছে। তবে এই ক্রান্তিকালে রাশিয়া পাশে দাঁড়িয়েছে জ্বালানির সহায়তা দিয়ে। যুক্তরাষ্ট্র দাবি করছে কিউবার সঙ্গে আলোচনা চলছে, তবে বিশ্লেষকরা বলছেন দুই দেশের লক্ষ্য ভিন্ন হওয়ায় কার্যকর সমঝোতার সম্ভাবনা এখনও ক্ষীণ। আরাফাত ইসলাম, 71। ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিধান রেখে একটি বিতর্কিত বিল পাশ করেছে ইসরায়েল। এই আইনে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের সাজা অনুমোদন করা হয়েছে। এরই মধ্যে মৃত্যুদণ্ডের বিধান ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক মহলে। পাশাপাশি এই আইন পাশের নিন্দাও জানিয়েছে মানবাধিকার গোষ্ঠী ও ফিলিস্তিনি নেতারা। ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিধান রেখে একটি বিতর্কিত বিল পাশ করেছে ইসরায়েলের পার্লামেন্ট। নতুন এই আইনে বলা হয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ডে ইসরায়েলি নাগরিক হত্যার দায়ে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের জন্য সামরিক আদালত মৃত্যুদণ্ড দিতে পারবে। তবে একই অপরাধে অভিযুক্ত ইহুদি ইসরায়েলিদের ক্ষেত্রে এই শাস্তি প্রযোজ্য হবে না। 120 সদস্যের সেনেটে এই বিলটি পাশ হয় 62 ভোটে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেও বিলটির পক্ষে ভোট দেন। এছাড়া বিপক্ষে ভোট দেন 48 জন আইন প্রণেতা। একজন আইন প্রণেতা ভোটদানে বিরত ছিলেন এবং বাকিরা উপস্থিত ছিলেন না। বিলটি উত্থাপনে বড় ভূমিকা রাখেন ইসরায়েলের কট্টর ডানপন্থী নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। আইনটি আগামী 30 দিনের মধ্যে কার্যকর হবে। অপরদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই আইনকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যুদ্ধ অপরাধ হিসেবে আখ্যা দিয়েছে। তারা বলছে এটি আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করছে। পাশাপাশি ফিলিস্তিনি মানবাধিকার কেন্দ্র বলেছে এই আইন ফিলিস্তিনিদের নিশানা করে বানানো। এটি আইনের আড়ালে ইসরায়েলের দীর্ঘদিনের বিচার বহির্ভূত হত্যার নীতিকে আরও দৃঢ় করবে, যা আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। অন্যদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আইনটি বাতিল করতে ইসরায়েলি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। সংগঠনটি আইনটিকে নিষ্ঠুরতা, বৈষম্য ও মানবাধিকার সম্পূর্ণ অবজ্ঞা করার এক প্রকাশ্য প্রদর্শনী হিসেবে বর্ণনা করেছে। এছাড়া যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালি এই বিল নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দেশগুলো বলেছে এটি ইসরায়েলের গণতান্ত্রিক প্রতিশ্রুতিকে ক্ষুণ্ণ করতে পারে। এই আইন বৈষম্যমূলক, কারণ ইসরায়েলি ইহুদি যারা অধিকৃত অঞ্চলে বাস করে তারা মৃত্যুদণ্ডের মুখোমুখি হবে না। অপরাধের বিচার হতে পারে, তবে ফিলিস্তিনিদের হত্যা নয়।
এটি ভয়ঙ্কর। কোনো অবস্থাতেই এই আইন ব্যবহার করা উচিত নয়, কোনো দ্বন্দ্বে নয়, কোনো কিছুতেই নয়। মৃত্যুদণ্ড কাম্য নয়, এখনই পুরোপুরি থামা উচিত। তবে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন পশ্চিম তীর ইসরায়েলের সার্বভৌম ভূখণ্ড নয়, সেখানে এমন আইন প্রণয়ন প্রশ্নবিদ্ধ। এদিকে ইসরায়েলের নাগরিক অধিকার সমিতি জানিয়েছে তারা এই আইনের বিরুদ্ধে ইসরায়েলের সর্বোচ্চ আদালতে আপিল করেছে। নাহিদা রিন্থি, 71। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়া প্রবাসীদের জন্য কুয়েত থেকে দাম্মাম হয়ে ঢাকায় বিশেষ ফ্লাইট পরিচালনা করবে জাজিরা এয়ারলাইন্স। আগামী 12 এপ্রিল থেকে সপ্তাহে 3 দিনে এই ফ্লাইট পরিচালনা করা হবে। তবে এই ফ্লাইটগুলো সরাসরি কুয়েত বিমানবন্দর থেকে না ছেড়ে সৌদি আরবের দাম্মাম হয়ে পরিচালিত হবে। যাত্রীদের কুয়েত থেকে প্রথমে সড়ক পথে দাম্মাম নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে সরাসরি ঢাকার উদ্দেশ্যে ফ্লাইট পরিচালিত হবে। এই ফ্লাইটে ঢাকা হতে কুয়েতে ফিরতে পারবেন দেশে আটকে পড়া প্রবাসীরা। সেবা গ্রহণকারীরা যাত্রী ট্রাভেল এজেন্সি এবং জাজিরা ওয়েবসাইট থেকে সেবা নিতে পারবেন। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে 28 ফেব্রুয়ারি থেকে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে কুয়েত সরকার। এর ফলে দেশে ফেরার টিকিট কাটলেও ফ্লাইট বন্ধের কারণে বাতিল হয়ে যায় ভ্রমণ। এতে করে দেশটিতে অবস্থানরত ফ্লাইট বন্ধের পূর্বে ছুটিতে যাওয়া প্রবাসী বাংলাদেশিরা আটকা পড়ে যায়। গণমাধ্যম কর্মীরা সম্মিলিতভাবে এগিয়ে চলি, এই স্লোগানকে সামনে রেখে সৌদি আরবে বাংলাদেশি প্রবাসী সাংবাদিক ফোরামের উদ্যোগে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় গত সোমবার ঈদ আড্ডায় মেতে ওঠে গণমাধ্যম কর্মীরা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল হাসান মুসল্লি। অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ফারুক আহমেদ চান। বক্তারা বলেন, সৌদি আরবে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে অক্ষুণ্ণ রেখে গণমাধ্যম চর্চা অব্যাহত রাখবে। সবশেষে দেশের সকল বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি সকল প্রয়াত গণমাধ্যম কর্মীদের জন্য দোয়া করা হয়। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।